দেখতে দেখতে রাত গ্রামের সমস্ত আলো এক এক করে নেভে গেল। আধারের একটা পুরো কালো আস্তরণে ডুবে গেল সমস্ত গ্রাম, পাহাড়, উপত্যকা। কিছুক্ষণ পর রুটির মতো মস্ত বড় পূর্ণিমার রূপলি চাঁদ মেঘের সাথে লুকোচুরি খেলতে শুরু করলো। গল্পের ঝুলির পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন বিবেক চক্রবর্তীর গল্প রক্ত পিপাসা। চলুন শুনে নেওয়া যাক গল্পটি। রক্ত পিপাসা। আজ দিনটা বেশ উজ্জ্বল, সাথে একটা গুমোট ভাব। হয়তো 2-1 দিনের মধ্যেই বৃষ্টি হবে। যদিও অকাল বৃষ্টি এখন আর কোনো বড় ব্যাপার না। মানুষের লোভে প্রকৃতি আজ ধ্বংসের মুখে। ঠিক তাই হলো। সন্ধ্যা থেকে প্রবল ঝোড়ো হওয়ার সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। যাক, হাঁপ ছেড়ে বাঁচলাম। শরীর যেন নতুন করে প্রাণ ফিরে পেল। অন্তত 2-1 দিনের জন্য গরম থেকে রেহাই। প্রকৃতি যেন আবার সবুজ সাজে সেজে উঠল। ফিরে পেল হারানো যৌবন। সব জানলা বন্ধ করার আগেই জানলা দিয়ে বৈঠকখানায় প্রবেশ করলো বৃষ্টি দেবতা। শুনলে মানুষজন হয়তো অবাক হতে পারে, আমি প্রেসে এক খবরের কাগজের অফিসে কাজ করি, কিন্তু সকালে পেপার পড়ার সময় হয় না। কফির কাপে চুমুক দিতে দিতে আধ ভেজা খবরের কাগজ নিয়ে বসলাম। এক এক করে সব পাতা উল্টে পাল্টে দেখতে দেখতে চোখে পড়ল হিমাচলের এক অখ্যাত প্রত্যন্ত গ্রামে একের পর এক রক্ত শূন্য লাশের খবর। সবার মৃত্যুর কারণ একটাই, রক্ত শূন্যতা। গলার পিছনে কিংবা সামনে 2টো সূক্ষ্ম ছিদ্র। প্রতিবেদন অনুযায়ী সেই সূক্ষ্ম ছিদ্র দিয়ে কেউ বা কারা সুচ জাতীয় কিছু দিয়ে শরীরের সমস্ত রক্ত চুষে নিয়েছে। তবে এটা যে মানুষের কাজ নয় তা ভালোভাবেই বোঝা যাচ্ছে, কারণ পুলিশ তদন্ত করেও কিছু কিনারা করতে পারেনি। এমনকি মৃতদেহের আশেপাশে এক ফোঁটাও রক্ত পড়ে থাকতে দেখা যায়নি। পুলিশি ভাষায় নো ক্লু। পুলিশের মতে হয়তো কোনো রক্তচোষা বাদুড় জাতীয় কোনো জীবের আগমনের পরিণতি এটা। তবে দিনের বেলা তেমন কিছু জীবের সন্ধান পাওয়া যায়নি। গত 1 মাসে 5টা গবাদি পশু ও 4 জন মানুষের মৃত্যু একইভাবে হয়েছে। মৃত্যুর সময় রাত 12টা থেকে রাত 4টে। পাহারা বসিয়েও কিচ্ছু লাভ হয়নি। তাই ভয়ে অর্ধেক গ্রামের মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে। পেপারের পাতাটা কাঁচি দিয়ে কেটে নিলাম। যাক, মনে হচ্ছে অনেকদিন পর একটা খবরের মতো খবর পেলাম। যাক, এটা নিয়ে কাজ করা যাবে। যদিও রহস্য সমাধান আমার কাজ না, আমার কাজ খবর সংগ্রহ করা। খবরটার মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে কফিটা খেতেও ভুলে গেছি। এক চুমুক দিয়েই দেখি কফিটা ঠান্ডা হয়ে জল। ফটাফট ব্যাগ গুছিয়ে ফেললাম। যদিও 2 জোড়া জামা কাপড়, টর্চ, একটা শক্ত দড়ি, দেশলাই বাক্স, কিছু প্রয়োজনীয় ওষুধ, একটা বাইনোকুলার ব্যাগের মধ্যে সবসময় থাকে। এরকমের অ্যাডভেঞ্চার আমার খুব প্রিয় বিষয়। তারপর আমার রহস্যের গন্ধ পেলেই আর তো কোনো দিকেই হুঁশ থাকে না। এরকম অভিযানে দিনের পর দিন দেশ বিদেশের নানা জায়গায় ঘুরেছি। এতে আমার সমস্ত সঞ্চয় প্রায় শেষ হতে চলেছে। সে হলেও ক্ষতি নেই, একা মানুষ। এ দুনিয়াতে নিজের বলতে এখন আর কেউ নেই। কার জন্যই বা সঞ্চয় করব? তাই বেতনের সিংহভাগ টাকা চলে যায় ভ্রমণে। এডিটর বাবু অনেকবার খবর সংগ্রহ করতে গিয়ে যা টাকা ব্যয় হয়, ওই যাতায়াত ও থাকা খাওয়ার খরচ দিতে চেয়েছেন, কিন্তু আমি প্রত্যেকবার নাকচ করেছি। যদিও এজন্য আমার বন্ধু বান্ধব আমাকে কম কটূক্তি করতে ছাড়ে না। বোকা, হাঁদা, গাধা, আরো কত কি। তারা বলে, তোর সংগ্রহ করা খবর ছেপে কাগজের মালিক কত রোজগার করে তুই তা নিজেও জানিস।
যেটাই বলুক বা ভাবুক, যে কাজটা করতে ভালো লাগে সেটার জন্য টাকা নিতে মনটা সায় দেয় না। মাসিক বেতনেই আমার জন্য যথেষ্ট। একটাই পেট, এত টাকা করে কি হবে, কি লাভ? আমার এক দুজন বন্ধু অনেকবার অভিযানে সাথে যেতে চেয়েছে, কিন্তু এসব ক্ষেত্রে আমি একা যেতেই বেশি পছন্দ করি। সাথে কেউ গেলেই বরঞ্চ ঝামেলা, কাজে ঠিকঠাক মন নিবেশ করা যায় না। অফিসে ফোন করে জানিয়ে দিলাম যে দিন 15 ছুটি চাই, একটা খবর সংগ্রহ করতে যাচ্ছি, এসে সব জানাবো। খবর সন্ধান। অনেকবার ভালো খবর দিয়েছি, মানে বলতে গেলে সফল খবর সন্ধান। এতে মালিকের লাভও হয়েছে বিরাট অঙ্কে। আমার কলম পড়ার জন্য পাঠকগণ অপেক্ষা করে থাকে, ঠিক এজন্য ছুটি চাইলে আজ অব্দি সম্পাদক মহাশয় মানা করেননি। যদিও এটা আপাত দৃষ্টিতে ছুটি না, কাজেই যাচ্ছি। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতার বড় বাজারে। কিছু সামগ্রী লাগবে, সবকিছু এখান থেকে নিয়ে যাওয়াই ভালো। বিদেশি জায়গা থেকে কোন জায়গায় ঠিকঠাক কিছু পাবো কিনা তার ঠিক নেই, তারপর আবার পাহাড়ি গ্রাম। সন্ধ্যেতে রওনা দিলাম সেই অভিশপ্ত গ্রামের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে রাতের ট্রেন, হাওড়া থেকে নিউ দিল্লি, তারপর বাসে করে সিমলা, সিমলা থেকে আরও 7-8 ঘন্টা জিপে, সর্বশেষ খচ্চরের পিঠে চেপে 8 ঘন্টা পাহাড়ি সংকীর্ণ পথ। সন্ধ্যা ঘনিয়ে আসতে আর বেশি দেরি নেই। হাত ঘড়িতে তখন বিকেল 5টা। সূর্য লাল আভা করে পশ্চিমে ঢলে পড়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে খচ্চরের মালিকের সাথে অনেক গল্প হয়েছে। তার নাম রামলাল। সামনের একটা গ্রামে তার বাড়ি। ভালো মিশুকে নম্র স্বভাবের সাদামাটা মানুষ। গ্রামের অধিকাংশ মানুষ ঠিক রামলালের মতোই হয়, সরল নির্ভেজাল মন তাদের। গল্প করতে করতে কিছুটা যেতেই দেখতে পেলাম ছোট্ট পাহাড়ের উপর হেলান দিয়ে শুয়ে আছে গ্রামটা। প্রকৃতির কোলে শুয়ে থাকা যেন এক স্বর্গপুরী। গ্রামে প্রবেশ করার কিছুটা আগেই খচ্চরটা থামিয়ে রামলাল আমার উদ্দেশ্যে তার ভাষায় বলল, বাংলাতে যার অর্থ হলো, বাবু একাই গ্রামের ভিতরে হাইটে যান, আমি ভিতরে যাব নাই। বুঝলাম যে আমাকে নামার জন্য অনুরোধ করছে, যেন আমি এখানেই নেমে যাই। গ্রামের ভেতরে সে প্রবেশ করবে না। কারণ জিজ্ঞাসা করতেই হাত জোর করে বলল, বাবু বাবু আমি পারবো না, কারণ জানি না এই গ্রামে গেলে আমি আর বেঁচে ফিরবো না। গ্রামের ত্রিসীমানায় বিকালের পর কেউ আসে না। গ্রামের অর্ধেক মানুষ ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে। আমি পারবো না বাবু, আমায় ক্ষমা করে দিন বাবু। আমি আর জোর না করে টাকা মিটিয়ে রামলালকে বিদায় জানালাম। গ্রামের রাস্তা মরুভূমির মতো নীরব, একটা ঝিঁঝিও ডাকছে না। উত্তরে পাহাড়ি হাওয়া আমার হাড় অবধি কাঁপিয়ে তুলেছে, তাই হাইনেক জ্যাকেটটার চেন গলা অবধি টেনে বন্ধ করে নিলাম। এতে একটু আরাম নিশ্চয় পাবো। গলা বেয়ে উত্তরে পাথরকুচির মতো বাতাস, আর নিচে নেমে বুক কাঁপাতে পারবে না। হাঁটতে হাঁটতে গ্রামের প্রায় মধ্যখানে এলাম। একটা চৌমাথার মতো জায়গা, সামনে একটা মস্ত বড় গাছ। দেখে বট জাতীয় গাছ মনে হলো, কিন্তু এত উচ্চতায় বট গাছ জন্মাতে হয়তো পারবে না, অন্য কিছু পাহাড়ি গাছ হবে হয়তো। গাছটা যেন কোনো এক সুপ্রাচীন যুগের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলছে, হে মানব, আমি শত শত বছর ধরে কত ঝড় ঝাপটা সহ্য করে আজও শির দ্বারা সোজা রেখে দাঁড়িয়ে আছি। গাছের সামনেটা চাতাল বাঁধানো, কিন্তু মনে হয় না কেউ এখানে এসে বসে। ধুলো বালি শুকনো পাতায় ভরে আছে চাতালটা। হয়তো এক সময় এখানেই বিকালে আড্ডা আসর বসতো। গ্রামের সমস্ত বাড়িরই দরজা জানালা আষ্টে পৃষ্ঠে বন্ধ। এদিক ওদিক চেয়ে যখন কাউকে দেখতে পেলাম না, তখন আমার করণীয় স্থির করে নিলাম। সামনের ডান দিকে যে বাড়িটা পেলাম তার করাঘাত করলাম।
বেশ কয়েকবার করাঘাত করলেও ভেতর থেকে কোনো উত্তর এলো না। চারিদিক সেই আগের মতো নিস্তব্ধ, নিরুত্তর। এক এক করে 4-5টা বাড়িতে করাঘাত করেও বিফল হলাম। একরাশ নিস্তব্ধতা ছাড়া আর কিছু পেলাম না। অদ্ভুত ভয় তো এদের। আশেপাশে একটা হোটেল থাকলে এতক্ষণে হয়তো আরামে কফি খেতে খেতে বিশ্রাম করা যেত, কিন্তু এই অখ্যাত গ্রামে হোটেল তো দূরের কথা, হয়তো রাত কাটানোর জন্য মাথার উপর একটা ছাঁটও জুটে কিনা সেটার নিশ্চয়তা নেই। খিদেও প্রচন্ড পেয়েছে। ব্যাগে শুকনো খাবার সবসময় থাকে, এখনো আছে, কিন্তু একটা থাকার ব্যবস্থা না হওয়া পর্যন্ত খেতে ইচ্ছা করছে না। আরো কয়েকটা বাড়ির দরজা ধাক্কা দিলাম। কিন্তু সাড়া পেলাম না। এক একটা ব্যর্থ প্রচেষ্টায় আমার মনোবল কমতে থাকলো। শেষমেশ ক্লান্ত হয়ে একটা বাড়ির সিঁড়িতে বসে পড়লাম। যদিও বাড়ির মালিকের অনুমতি ছাড়াই কাজটা করলাম, জানি কেউ সাড়া দেবে না। খিদে এতটাই পেয়েছে যে আর না পেরে ব্যাগ থেকে একটা বিস্কুটের প্যাকেট বের করে খেতে শুরু করলাম। গলা ভীষণ রকম শুকিয়ে গেছে। দুটো বিস্কুট খেতেই তৃষ্ণা পেল। ব্যাগের খোপ থেকে জলের বোতলটা বের করেই বোকা বনে গেলাম। দেখি এক ফোঁটাও জল নেই, বোতল একদম খালি। বাসে আসার সময় অবশিষ্ট জল পান করে শেষ করেছি, কিন্তু বাস থেকে নেমে বোতলটা ভরতে ভুলে গেছি। একে জলাভাবে গলা শুকিয়েছিল, তারপর শুকনো বিস্কুটের গুঁড়ো ভীষণভাবে কাশতে লাগলাম। প্রাণ যায় যায় এমন অবস্থা। হয়তো এটাই আমার সাপে বর হলো। আমার কাশি শুনে গ্রামের বাড়ির একটা জানলা শব্দ পেলাম। আমি পিছন ফিরে তাকাতেই দেখে একটা বয়স্ক লোক জানলা দিয়ে বিস্ময় চোখে আমাকে দেখার চেষ্টা করছে। আমি কাঁচতে কাঁচতে গিয়ে আমার প্রয়োজনের কথা বললাম। আমি বিদেশি লোক। হিমাচলের পাহাড় সৌন্দর্য আর সৌন্দর্যের কথা শুনে আমি এখানে এসেছি। হোটেল কিংবা অতিথিলয় খুঁজে পেলাম না। রাতে থাকার জন্য আশ্রয় চাই। দয়া করে যদি আমাকে একটু রাতটা থাকতে দেন। ভদ্রলোকটির মুখ দেখে মনে হলো তিনি আমার কথা শুনে কিঞ্চিত বিরক্ত বোধ করছেন। খুব খারাপ সময় এসেছে, অন্য সময় হলে একদিন কেন ততদিন খুশি থাকতে দিতাম। অনেক অনুরোধ করার পর উনি দরজা খুলে আমাকে ভিতরে আসতে দিলেন। যদিও কিছুটা সন্দেহ হলো, এত ডাকাডাকিতে কেউ যখন সাড়া দিল না তখন ইনি আমাকে আশ্রয় দিচ্ছেন। বাড়ির ভিতরে প্রবেশ করেই একটা অদ্ভুত অনুভূতি হলো। গোটা বাড়িটাই কবরখানার মতো নিস্তব্ধ হয়ে আছে। বাইরের প্রকৃতি এখন আঁকাবাঁকা ছবির মতো স্তব্ধ। জলা জঙ্গল, ঝোপঝাড়, পাহাড়ের উপর মরা জ্যোৎস্নার স্বর জমে রয়েছে। বাড়িতে তখন রাতের খাবার প্রস্তুতি হচ্ছিল। গৃহস্বামী আমাকে হাত পা ধুয়ে নিতে বললেন। আমি হাত পা ধুয়ে বারান্দায় একটা চেয়ারে বসলাম। একটা অল্প বয়সের মেয়ে আমাকে এক গ্লাস জল দিয়ে গেল, একটু পরে আবার চা বিস্কুট দিয়ে গেল। গ্রামের মানুষের অতিথি আপ্যায়ন কিন্তু বেশ অন্য রকমের। অতিথিকে নারায়ণ রূপে দেখেন, তাই খাতির যত্নে কোনো কিছুতে কম রাখেন না। নিজেদের সাধ্য মতো নারায়ণ রূপী অতিথি সেবা করতে ব্যস্ত হয়ে পড়েন। যদিও সে রাতে আমি কিছু খাবো না ভেবেছিলাম। বললাম আমার ব্যাগে শুকনো খাবার যা আছে তা খেয়ে কাটিয়ে দেব। খাবার খেতেই হবে, না হলে গৃহস্থের অমঙ্গল। এ বলে আমাকে এক প্রকার জোর করেই খেতে হলো। দেশি গরুর দুধের ঘি দিয়ে ভাজা পরোটা, বাটি ভর্তি মাখন, আলু দিয়ে একটা সবজি, অনেকটা আলুর দমের মতোই, কিন্তু ঠিক আলুর দম না। এতে নিজেদের কিছু পথ হবে হয়তো। সত্যি বলতে তৃপ্তি করে খেলাম। এই দুদিনের যাত্রাপথে শুধু শুকনো খাবার খেয়েছি,
পেট ভর্তি হওয়ার সাথে সাথে ঘুমটাও প্রচন্ড পেল। আমি পরিচয় করব ভাবলাম, কিন্তু কিছু বলার আগেই গৃহস্বামী হয়তো আমার কথা বুঝেই বলল, আজ আপনি বিশ্রাম করুন, বিদেশি লোক, অনেক দূর থেকে এসেছে, কাল নিশ্চিন্তে আলাপচারিতা হবে। বাড়িটা বাইরে থেকে ছোট লাগছিল, কিন্তু আসলে না, দোতলা বাড়ি, অনেকগুলো ঘর আছে। আমাকে উপরতলার একটা ঘর দেওয়া হলো। পাহাড়ি গ্রামের সব ঘর কাঠের, মেঝে থেকে শুরু করে দেওয়াল, এমনকি সিঁড়িও কাঠের। জিনিস গুছিয়ে আমি একটু বারান্দায় বার হলাম। ভেতরের করিডোরে জ্যোৎস্না এসে পড়েছে বাঁকা হয়ে। ভেতরটা পার্টিশন দিয়ে আধখানা করা। দোতলায় ছোট বড় মিলিয়ে গুটি চারেক ঘর, কিন্তু সবগুলো দরজা বন্ধ করা। গোটা কতক জানলা আছে অবশ্যই, কিন্তু বন্ধ থাকায় ভেতরে কিছু দেখা যাচ্ছে না। তবে এটা ঠিক, আমার ঘরটা ছাড়া অন্য কোনো ঘরে আলো নেই। ঘরগুলো ঘুমে তলিয়ে আছে যেন। না, অহেতুক দাঁড়িয়ে থেকে লাভ নেই, শরীরের বিশ্রাম দরকার। ঘুমও প্রচণ্ড পেয়েছে, একটু কোমরটা সোজা করতে পারলে বাঁচি। ঘরে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে একটা কথা হঠাৎ করে মনের মধ্যে খাড়া হয়ে উঠল। রাস্তা দিয়ে আসবার সময় রামলালের কাছ থেকে শুনেছিলাম এক অদ্ভুত গল্প। গ্রামের ঠিক 3 কিমি দূরে রয়েছে একটা ছোট্ট পাহাড়ি নদী। তার এক তীরে সাদা বরফে ঢাকা পর্বত, আর অন্য তীরটা নো ম্যানস ল্যান্ড, একটা পরিত্যক্ত মাঠ। গ্রামের মানুষ এক অজানা ভয়ে সেখানে যায় না। এসব ভাবতে ভাবতে শরীর ঘুমে আচ্ছন্ন হতে লাগলো। পুরো দিনটা বেশ ধকল হয়েছে, রাস্তাটাও কম ছিল না। শরীর আর সাথ দিচ্ছে না, তাই কখন যে ঘুমের লোকে চলে গেলাম টেরও পেলাম না। খুব ভোরে নাম না জানা পাখির কিচিরমিচিরে ঘুম ভেঙে গেল। সকালটা খুব সুন্দর, সোনালি রোদ যেন মিষ্টি মুখে হাসছে। পাহাড়ি পাতলা ঠান্ডা বাতাস, বুক ভরে শ্বাস নিচ্ছি। কলকাতার মতো ধোঁয়াকোনা ভরা বাতাস না, একদম শুদ্ধ বাতাস। তারপর গৃহকর্তার সাথে আলাপচারিতা শুরু হলো। কাল রাতে সেভাবে কথা হয়নি। ওনার নাম সহাদেব পানবর। পরিবার বলতে শুধু তিনি আর তার কন্যা, যে কাল রাতে আমাকে জল চা খাবার পরিবেশন করেছে। দুজনের পরিবার। স্ত্রীগত হয়েছেন বছর 5 আগে। ভদ্রলোকের মাথার ডান দিকটা ধবধবে সাদা, কিন্তু বাঁ দিকটা কালো। মুখে অসংখ্য বলি রেখা, অথচ আমার মনে হচ্ছে যতটা বুড়ো দেখাচ্ছে তত বুড়ো তিনি নন। অভাবে কিংবা জড়াতে অকালে বুড়িয়ে গেছে। গায়ের রং ফ্যাকাশে, কেউ যেন রক্ত চুষে নিয়েছে। এত সুন্দর মায়াবী পাহাড়ি পরিবেশেও কেমন যেন একটা মৃত্যুর গন্ধ আসছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কথা বলতে বলতে রক্তশূন্য লাশের প্রসঙ্গ উঠল। প্রথমে পানবারবাবু একটু এড়িয়েই যাচ্ছিলেন, কিন্তু অনেক অনুরোধ করায় বলতে শুরু করলেন। যদিও আমি যে পেশের লোক তা বলিনি। খবরের কাগজে নাম সমেত সব লিখে দেব, হয়তো ওই ভয়ে কিছু বলতে চাইলেও বলবে না, কিংবা পুরোটা বলতে দ্বিধাবোধ করবে। পানবারবাবু বলতে শুরু করলেন। গ্রামে হয়তো আবার করে কারো নজর লেগেছে। গ্রামের মানুষ বিকেলের পর থেকে আর ভয় বাইরে বেরোতে পারে না। সন্ধ্যার পর যে বার হয়েছে সে আর ফিরে আসেনি। যদিও এটা নতুন নয়, এর আগেও এইরকম ঘটনা ঘটেছে। গ্রামের বুকে নেমে এসেছিল এক দুঃস্বপ্নের মতো বিভীষিকা। অনেক কষ্ট করে সেবার আমরা নিস্তার পেয়েছিলাম। কি বা কে এই বিভীষিকা তা কিন্তু তিনি একবারের জন্যও বললেন না।
হয়তো আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেননি, কিংবা হয়তো ভাবছেন অজপাড়া গায়ের লোকের কথা ঝাঁ চকচকে শহরে বাবু বিশ্বাস করবেন কিনা। তিনি হয়ে উঠবেন ঠাট্টার পাত্র। তা যাই হোক, আমি এবার জিজ্ঞেস করলাম, পানবরবাবু, আমাকে সেই পুরনো ঘটনাটা জানাবেন? প্রথমে প্রসঙ্গ পাল্টে অন্য বিষয় নিয়ে গল্প করার চেষ্টা করলেন ভদ্রলোক। কিন্তু বাপু, আমি ছাড়বার পাত্র নই, শুনতে আমাকে হবেই। হয়তো এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে আজের গল্প। আমি নিশ্চিত যে অতীতের সাথে বর্তমানের কোনো না কোনো যোগসূত্র পাওয়া যাবে। অতীতের ধূসরতার সঙ্গে বর্তমানের যোগসূত্র থাকবেই। যে গেছে তার জন্য মানুষের মধ্যে একটা টান সর্বদা জেগে থাকে। বর্তমানে অতীত বারে বারে ফিরে আসে, তাই অতীতকে বলে ভূতকাল। শেষমেশ আমার জেদের কাছে উনি হার মেনে আবার বলতে শুরু করলেন। ঘটনাটা তাও কম করে 40 বছর আগের। তখন আমার বয়স 17 কি 18। পাহাড়ের কোলে সুন্দর গ্রাম। খুব সহজ সরল ভাবে সবার দিন যাপন হতো। আভিজাত্য ছিল না ঠিকই, কিন্তু মা অন্নপূর্ণার কৃপায় সবার বাড়িতে দুবেলা দুমুঠো খাবার জুটে যেত। সবার মুখে সুখের আনন্দের চওড়া হাসি ছিল। সবাই সুখে দুঃখে একে অপরের পাশে থাকতাম। গ্রামে মেলা, নাটক, কীর্তন, নাম গান লেগেই থাকতো। একদিন হঠাৎ করে গ্রামের মানুষের চোখে পড়ে নদীর পাড়ে পাহাড়ের উপর কিছু মানুষ তাঁবু খাটিয়ে বসবাস শুরু করেছে। সেই থেকে গ্রামে যেন কাল রাত্রি প্রবেশ করলো। গ্রাম পরিণত হলো মৃত্যুপুরীতে। গ্রামের সহজ সরল মানুষ তাদের ভয় পেত। তারা কালা জাদু, মন্ত্র, তন্ত্র জানত। খুব সহজে মানুষকে বশীভূত করে নিজেদের দাসে পরিণত করত। এমনকি সেই পাহাড়ের উপর থেকে মাঝরাতে ভয়ানক মন্ত্র পাঠের শব্দ আসত, যা কোনো দেবতার মন্ত্র বলে মনে হতো না, হয়তো কোনো অপদেবতার সন্তুষ্ট করার মন্ত্র। এমনকি নদীর ধারে পশুর বলি দেওয়া মুন্ডহীন নিথর দেহ পাওয়া যেত, হয়তো অপদেবতাকে সন্তুষ্ট করার বিধি। তারপর হঠাৎ একদিন সকাল থেকে শ্যামবতীর ছেলে পবনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা অবধি পবনকে খুঁজে পাওয়া গেল না। কেউ কেউ তাকে নাকি সেই পাহাড়ে যেতে দেখেছে। আশ্চর্যভাবে যাযাবর মানুষগুলি তাদের তাঁবু গুটিয়ে কখন বাতাসে মিলিয়ে গেছে কেউ জানে না। হয়তো পবন তাদেরই পিছু পিছু চলে গেছে। আমি বললাম, আপনারা পবনের খোঁজ করার চেষ্টা করেননি? মাস কয়েক আশেপাশের অনেক গ্রামে খোঁজ না পেয়ে আশা ছেড়ে আস্তে আস্তে গ্রামের মানুষ পবনকে ভুলে যায়। হঠাৎ 15 বছর পর পবন ফিরে আসে। গ্রামের মানুষ আনন্দে আত্মহারা হয়ে যায়। গ্রামে এক সাজো সাজো রব, এক অকাল উৎসবে মেতে উঠে সমস্ত গ্রাম। গ্রামের ছেলেকে ফিরে পেয়ে সবার মুখে হাসি, শুধু একজনকে ছাড়া। তিনি হলেন গ্রামের সব থেকে অভিজ্ঞ মানুষ রমন পানবর। তিনি গ্রামের রমন ওঝাই নামে পরিচিত। একদিক থেকে তিনি ওঝা, বৈদ্য, তন্ত্র সাধক। সব সমস্যার সমাধান তার কাছে। গ্রামের মানুষ যে কোনো সমস্যাতে তার শরণাপন্ন। এক অজানা কারণ নিয়ে তিনি পবনকে সন্দেহের চোখে দেখতে লাগলেন। কিছুদিন ভালোই কাটলো। হঠাৎ করে একদিন প্রবীণ কাকুর ছেলে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে নদীর পাড়ে অভিশপ্ত মাঠটা থেকে তার জীবনহীন ফ্যাকাশে ছিপড়ে দেহ উদ্ধার হয়। গলার সামনে দুটো ফুটো,
যেন সেই দুটো ফুটো দিয়ে কেউ শরীরের সমস্ত রক্ত, অস্থিমজ্জা, জীবন রস চুষে নিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এক ফোঁটা রক্ত মৃত্যু দেহের আশেপাশে পড়ে নেই। তার মানে রক্ত বের করে নেওয়া হয়নি? পানবাবু মাথা নাড়লেন, বললেন, না, ব্যাপারটা অন্যরকম। মানে কিরকম জানো, অনেকটা অ্যানিমিয়ার মতোই, যেন রক্তের সমস্ত লাল কণিকাগুলো কোনো অজ্ঞাত কারণে ভেঙে নষ্ট হয়ে গেছে। আর সেটা হয়েছে মুহূর্তের মধ্যেই। ফলে অ্যানিমিয়ার যেসব লক্ষণ, যেমন হাত পা ফোলা, পেট ফুলে ঢোল হয়ে যাওয়া, সেসব কিছুই নেই। মৃত্যুর অব্যাহত কারণ অক্সিজেনের অভাবে আসফেক্সিয়া নাকি এরকম কিছু পোস্টমর্টমের লেখা। আমি বুঝতে পারলাম ভদ্রলোক অ্যাসফিক্সিয়া বলতে চেষ্টা করছেন। অ্যাসফিক্সিয়া হলো একটি মেডিকেল শব্দ যা শ্বাসরোধ নামেও পরিচিত। মানে গদা বাংলাতে বলতে গেলে অক্সিজেনের অভাবে মরে যাওয়া। আমি বললাম, এরকম হওয়ার কারণ কি? পানবাবু বললেন, জানি না, গলার দাগ দুটো দেখে মনে হয় গ্রামে কোনো এক নিশাচর জীবের আবির্ভাব হয়েছে, যে রক্ত চুষে খেলে, মানে তার দাঁত প্রবেশ করলে আক্রান্ত ব্যক্তির শরীরে এমন একটা বিষ প্রবেশ করে যা মুহূর্তের মধ্যেই রক্তের সব লাল কণিকাগুলো শেষ করে ফেলে। ফলে তৎক্ষণাৎ মৃত্যু হয়। আচ্ছা, কি বিষ জানা গেছে? তা জানি না, আমরা তখন ভেবেছিলাম এটা কোনো এক নিশাচর প্রাণীর কাজ। এভাবে এক এক করে 4টে তরতাজা প্রাণ ঠিক একই জায়গায় একই ভাবে মারা যায় বলাটা ভুল, হত্যা করা হয়। ঠিক এখনকার মতো অবস্থা। সন্ধ্যা হওয়ার আগেই সবার দরজা জানালা বন্ধ। বিকেলের মধ্যে সবাই যে যার কাছ থেকে ফিরে আসতো। গ্রামে এক অজানা আতঙ্ক বিরাজ করছিল, কিন্তু আসল ব্যাপারটা কি সেটা একমাত্র শুধু বুঝতে পেরেছিল রমন ওঝা। হয়তো সেই জন্যই কয়েকজন ছেলে ছোকরাকে নিয়ে গোপনে আলোচনা করে একটা ছক কষলেন। তিনি সব মৃত্যুর কারণ জানতে পেরেছিলেন, কিন্তু কাউকে কিছু বললেন না, শুধু তার কথা মতো কাজ করতে বললেন। অনেক কষ্টে গ্রামের বলিষ্ঠ এবং সাহসী 10 জন ছোকরাকে তৈরি করা গেল, জেনে শুনে কে মৃত্যুর কাছে যাবে। সন্ধ্যেতে বাড়ির বাইরে থাকা মানেই মৃত্যু। ঠিক সেই দিন রাতে পূর্ব নির্ধারিত ছক অনুসারে সন্ধ্যা থেকে পাহারা শুরু হলো এবং পবনের বাড়ির উপর নজর রাখা হয়। পবন বাড়ি থেকে বার হতেই গোপনে তার পিছনে জনাদশকের একটা দল, কেউ লাঠি নিয়ে, কেউ শক্ত দড়ি। পবন উন্মাদের মতো তার শিকার খুঁজতে শুরু করে। আজ তার শিকার রমন পানবরের ছেলে সহদেব পানবর, মানে আমি। অন্য কেউ মৃত্যুর মুখে পড়তে রাজি হয়নি, অগত্যা আমাকেই টোপ করা হয়েছিল। বাঘ শিকার করার সময় যেমন ছাগল ছানার টোপ করা হয়, ঠিক তেমন। গ্রামের সীমানা পার হতেই পবন আমার উপর পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল। সাথে সাথে পবনকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছিল পিছন থেকে আসা ছেলেগুলো। যদিও পবন আমার হাতে এক হিংস্র কামড় দেয়, তাতে এক গভীর ক্ষত হয় যা আজও বিদ্যমান। এই বলে পানবাবু তার ডান হাতের কামড়ের চিহ্নটি দেখালো। এত পুরনো ক্ষত, তাও এখনো দেখে বোঝা যাচ্ছে কি ভয়ানক কামড় ছিল। হিংস্র জানোয়ারের কামড়ও সময়ের সাথে সাথেই সম্পূর্ণ ঠিক হয়ে গিয়ে শুধু একটা দাগ থেকে যায়, কিন্তু এত বছর পরেও এই ক্ষতটা সম্পূর্ণ ভরে ওঠেনি। পানবাবু আবার বলতে শুরু করলেন, পবনকে পরিত্যক্ত মাঠটার একটা গাছে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়। শত শত মশাল হাতে হাজির হলো গ্রামের সমস্ত মানুষ।
পবনের মুখ তখনও রক্তে রাঙা। এক হিংস্র, এক অমানবিক হুঙ্কারে পুরো পাহাড় কেঁপে উঠল। ওই বুঝি দড়ি ছেড়ে সমস্ত রক্ত নিমেষে চুষে নেবে। গ্রামের সমস্ত মোড়ল সিদ্ধান্ত নিল যে পবনকে জ্যান্ত কবর দেওয়া হবে। ঠিক তাই হলো। নদীর তীরের মাঠটায় কবর খোঁড়া হলো। হাত পা বাঁধা অবস্থাতেই পবনকে সেই কবরে ফেলে মাটি চাপা দিতে শুরু করতেই এক কান ফাটা আর্তনাদে সবাই নিস্তব্ধ হয়ে গেল। আমি নির্দোষ, আমি নিজের ইচ্ছাতে কিছু করিনি। আমাকে করতে বাধ্য করেছে আমার ভিতরে বসবাস করে এই পরজীবী পিশাচ। যাযাবররা আমাকে বশীভূত করে আমাকে তাদের সঙ্গে নিয়ে চলে যায়। আমি যাযাবরদের সঙ্গে থেকে তন্ত্র সাধনা করি। আমি অনেকবার পালিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবার ধরা পড়ে গেছি। পরে আমার অভীষ্ট সিদ্ধ হলে আমি পিশাচ স্তম্ভে সিদ্ধি লাভ করে লুকিয়ে পালিয়ে আসি। আমি জানতাম না ওদের সঙ্গে ছাড়লেই আমার আত্মা বন্ধ হয়ে যাবে এক পিশাচের কাছে। এটাই নাকি ওদের অভিশাপ। সেই দিন থেকে এই পিশাচটা আমার শরীরে পরজীব। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি নির্দোষ। আরো কিছু বলতে যাবে, ঠিক সেই সময় এক বলচা মাটি তার মুখের উপর পড়ে চিরতরে বাকরুদ্ধ করলো পবনকে। গ্রামবাসী হাসি মুখে যে যার বাড়ি ফিরল, কিন্তু দুজোড়া চোখ কান্নায় ভেসে গেল পবনের বাবা এবং মা। তারপর থেকে গ্রামে 40 বছর কোনো অপঘটন ঘটেনি। আমরা ভেবেছিলাম চিরতরে পিশাচের রক্ত লালসা থেকে মুক্ত হলো আমাদের এই ছোট্ট গ্রাম, কিন্তু সেই পুরনো অভিশাপ কোনো এক কারণে গ্রামের বুকে আবার আছড়ে পড়েছে। আবারও পিশাচের রক্তের পিপাসায় বলি হচ্ছে গ্রামের একের পর এক তরতাজা প্রাণ। এ বলে পানবারবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে চলে গেলেন। পানবারবাবুর রৌদ্রোজ্জ্বল চোখে যেন অন্ধকার নেমে এলো। তিনি এক নিঃশ্বাস দূর থেকে এই মৃত্যু বিভীষিকা দেখেছেন। হয়তো তিনিই একমাত্র যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আমি দুপুরের খাবার খেয়ে সেই অভিশপ্ত মাঠটা দেখতে গেলাম। পায়ে হাঁটা 3 কিমি পাথুরে পথ। মিনিট 30-এ নদীর পাড়ে পৌঁছে গেলাম। পাহাড়ি ক্ষীণ অথচ খরস্রোতা নদী। জল এতটাই ঠান্ডা যে সহজেই হাড় হিম করে দিতে পারে। কিছুটা যেতেই মাঠের মধ্যে একটা উঁচু ঢিপের মতো দেখতে পেলাম। এটাই 40 বছর পুরনো পবনের কবর, সেই অভিশপ্ত কবর। ভালো করে চারিদিক চোখ ফেলতেই একটা জামা পরে থাকতে দেখি। সেটা গাছের ডাল দিয়ে এপাশ ওপাশ করতেই দেখতে পাই তাতে রক্ত লেগে। মাঝে মাঝে কোনো এক গল্পের পিছনে লুকিয়ে থাকে অন্য কোনো একটা গল্প। এই গল্পের কাজ কারবার অতীত আর বর্তমান নিয়ে, যদিও ব্যাপারটা কিছুটা ঝাপসা। গোটাটাই রহস্য আর আমেজ সম্পূর্ণ ভয়ের। ভূতকাল যেমন মানুষের জীবনে সমাজে বর্তমান হয়ে বারে বারে ফিরে আসে, ঠিক তেমনই হয়তো পবনের দেহে থাকা পিশাচটা আবারও জেগে উঠেছে, ফিরে এসেছে তার অসীম রক্তের ক্ষুধা মেটাতে। রক্ত পিপাসা মেটানোর জন্য গ্রামের একের পর এক মানুষকে রক্ত চুষে হত্যা করছে। মানুষ না পেলে গবাদি পশুর রক্ত পান করে নিজের অসমাপ্ত রক্ত পিপাসা মিটিয়েছে। সেখান থেকে গ্রামে ফিরে আসি। মনে মনে ঠিক করলাম যে আজ রাতে আবার যেতে হবে, কিন্তু কাজটা করতে হবে খুব গোপনে। এমনকি পানবারবাবুকেও জানানো যাবে না। কেউ জানলে বাধা পাবো, কাজটাই সফল হব না। আজ এর একটা বিহিত করতেই হবে। সেই মতো জোগাড় করলাম মাটি খোঁড়ার কিছু সামগ্রী। রাতের খাবার খেয়ে আমি অপেক্ষা করতে লাগলাম সবার ঘুমিয়ে পড়ার। পাহাড়ি গ্রামে রাত
একটু তাড়াতাড়ি নেমে আসে। তারপর গ্রামে মৃত্যুর ভয়। একটুর পর পানবাবু ও তার মেয়ের ঘরের আলো নিভে গেল। না, আর দেরি করা ঠিক না। চুপি চুপি বিড়াল পায়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বাইরে পা রাখতেই বুক শিউরে উঠল। সত্যি সত্যি মনে হতে লাগলো কোনো এক কালো ছায়া চাপ বেঁধে সুনিবিড় ভাবে ঘিরে আছে সমস্ত গ্রাম। বাতাসে যেন মৃত্যুর গন্ধ। ভয় যে একদমই করছে না এমনটা নয়, মৃত্যু ভয় সবারই আছে। তবুও এগিয়ে চললাম সেই অভিশপ্ত কবরখানার উদ্দেশ্যে। সাথে আছে একটা 5 সেলের টর্চ, মাটি খোঁড়ার বেলচা, শাবল, গলায় ঝোলানো লাইট, ভীষণ ক্যামেরা আর একটা ব্যাগ, যাতে আছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। আর যেটা সব থেকে প্রয়োজনীয় জিনিস সেটা হলো রূপোর একটা ছুরি। যদি আমার সন্দেহ ঠিক হয় যে মৃত্যুর কারণ সেই জীব, তবে ছুরিটা রামবামের মতো কাজ করবে। কবরের ঠিক উল্টো দিকে একটা মস্ত বড় পাথরের চাঁইয়ের পিছনে ঘাপটি মেরে বসে থাকলাম। দেখতে দেখতে রাত গ্রামের সমস্ত আলো এক এক করে নেমে গেল। আধারের একটা পুরো কালো আস্তরণে ডুবে গেল সমস্ত গ্রাম, পাহাড়, উপত্যকা। কিছুক্ষণ পর রুটির মতো মস্ত বড় পূর্ণিমার রূপলি চাঁদ মেঘের সাথে লুকোচুরি খেলতে শুরু করলো। রাত যত বাড়তে থাকলো, চারিদিক যেন ততই মায়াবী হতে শুরু করলো। নিশির ডাক প্রবল থেকে প্রবলতর হতে থাকলো। এত প্রবল ঠান্ডায় বাড়ির বাইরে এর আগে কোনোদিন থেকেছে বলে মনে হয় না। সমস্ত শরীর কাঁপতে শুরু করলো। আগুন জ্বালালে ভালো হতো, কিন্তু এতে আমার লুকিয়ে থাকার প্রাণপণ চেষ্টা বিফল হতো। আগুন এমন একটা জিনিস যার আলো ও তাপ সবাইকে আকৃষ্ট করে। মিশেই আমার অন্তর্ধান রহস্য উন্মোচন হয়ে যাবে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে বসে থাকলাম জড়সড় হয়ে। হঠাৎ করে অদ্ভুত শব্দ হতে শুরু করি কবরের নিচ থেকে। যেন এক জীব মাটির আস্তরণ সরিয়ে বাইরে আসার প্রাণপণ চেষ্টা করছে। কবরের মাটি কম্পমান হতে শুরু করলো। অবশেষে কবর ছিঁড়ে উঠে এলো দুটি রোমশ রাক্ষস সুলভ হাত। আস্তে আস্তে সমগ্র শরীর সরীসৃপের মতো বুক ঘষে এলো এক ভয়ঙ্কর জীব। তার লাল চক্ষুর নিচে তাকালে দেবতা অব্দি নেশাগ্রস্ত হয়ে যাবে, বসে চলে আসবে তার। সমস্ত জীবটা যান্ত্রিক অমানবিক গর্জনের সমগ্র উপত্যকা কাঁপতে লাগলো। আমার মাথার ভেতরে সবকিছু যেন গোল মেলে হয়ে গেছে। আমি কি সম্মোহিত হয়ে পড়েছি? আর আর সবাই কি এই রকম পরিস্থিতিতে পড়েই রাতারাতি পিশাচটার শিকার হয়ে গেছে? আতঙ্কে ও নৃশংসতার সমুদ্রে ডুবে যেতে আমি ছুরিটা ব্যাগ থেকে বার করে আঁকড়ে ধরলাম। আমার পুরো শরীর যেন পাথরের স্তম্ভের মতো নির্জীব হয়ে গেছে। নড়বার এতটুকু ক্ষমতা আমার নেই। অদূরে পাথরের ছোট বড় ঢিবি আমারই মতো নিশ্চল। শুধু কতগুলো ঝাঁকড়া গাছের মাথা এপাশ ওপাশ তুলছে। জীবে রক্ত পিপাসাটা মেটাতে দ্রুত বক্র রেখা পথে গ্রামের পথে চলতে থাকলো। জানি না আজকে তার শিকার হবে, কার কপালে আজ মৃত্যু। আর বাকি থাকলো না যে পিশাচটা রাতে রক্ত পান করে আবার এই কবরে প্রবেশ করে, কিন্তু আমি চাইলেও তাকে আটকাতে পারবো না। হয়তো আরো একটা প্রাণ পিশাচের ক্ষুধার বলি হবে। বুকটা ধপ করে কেঁপে উঠলো। এটা আমি কি করলাম? আশঙ্কায় মনটা ভরে গেল। আমার স্পষ্ট মনে আছে, বাড়ি থেকে বার হওয়ার পর আমি পানবাবুর দরজা বাইরে থেকে বন্ধ করতে ভুলে গেছি। হে ভগবান, এ আমি কি করলাম? যে আমাকে আশ্রয় দিল তার এত বড় ক্ষতি আমি করে দিলাম। পিশাচ তো হয়তো আজ তার শিকার পানবাবুর বাড়ির কাউকেই করবে। ভাবলাম গ্রামে ফিরে যাই, কিন্তু আমি ভালোভাবেই জানি যে লাভ নেই। আমি একটা সাধারণ মানুষ হয়ে পিশাচের সামনাসামনি করতে পারবো না। অগত্যা বসে অপেক্ষা করা ছাড়া কিন্তু রাস্তা আমার জন্য খোলা নেই। আমাকে ভোর উঠতে অপেক্ষা করতে হবে। সূর্য না উঠলে কিচ্ছু করা যাবে না, কারণ ভোরের আলো ফোটার সাথে সাথে পিশাচের শক্তি লোপ পায়। তাই ভোরের আলোর অপেক্ষা করতে থাকলাম। যদিও ঝুঁকি নিয়ে রাতে একা অভিশপ্ত কবরখানায় আসাটা কতটা যুক্তিসম্মত জানি না,
নিজের পর রাগ হচ্ছে ঠিকই, কিন্তু এখন আর পিছিয়ে যাবার রাস্তা নেই। মানুষের মন এইরকমই। অনেক মিনিট আগেও যে আশঙ্কায় আশঙ্কায় কণ্টকিত হচ্ছিল, এই যাত্রায় কোনো ক্রমে পার পেয়ে গেলে এমন কাজ আর কখনো করব না বলে বলে মনে প্রতিজ্ঞা করছে, বলতে গেলে নাক কান মলছে। সেই মানুষ আবার আরও এক ঝুঁকি নেবার জন্য উন্মাতের মতো ব্যাকুল হয়ে উঠেছে। কিছুক্ষণ পর পিশাচটা রক্তরাঙা লম্বা লম্বা পৈশাচিক মুখে গর্জন করতে করতে ফিরে এলো। সেই সেই ভয়ঙ্কর দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারবো না। হাড় হেম করা পাহাড়ি ঠান্ডাতে আমার শীতল হয়ে যাওয়া রক্ত ভয়ে টকবক করে ফুটতে শুরু করলো। হিম শীতল পাহাড়ি বাতাসও আমাকে নির্জীব করতে পারল না। ভয়ে আমার শরীর গুটিয়ে পড়তে থাকলো। মনে হতে থাকলো আমি যেন ক্রমশই পৈশাচিক জগতে প্রবেশ করতে থাকলাম। যদি ওই রক্তমোহ গভীর লাল দুটি চোখ আমাকে দেখে ফেলে, তবে আমি আর বেঁচে ফিরব না। বিশ্বাস অবিশ্বাস, যুক্তি অযুক্তি সবই এখন তাল গোল পাকিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর পিশাচটা খুব কাছে এসে পড়েছে। নাকে আসছে একটা জান্তব দুর্গন্ধ, ও সেই সঙ্গে কড়া মদের গন্ধ। এই শীতেও আমার শরীর গল গল করে ঘামছে। ধীর গতিতে এগিয়ে আসছে, তারপর কবরের মধ্যে নিঃশব্দে ধীরে ধীরে প্রবেশ করল পিশাচটা। আর সূর্য উঠতে বেশি দেরি নেই। পূবের আকাশ ক্রমশ লালচে হয়ে আসছে। কিছুক্ষণ পর হালকা মিষ্টি সূর্যের আলো উপত্যকা জুড়ে ছড়িয়ে পড়ল। আমি আর দেরি না করে ছুরিটা আবার সামনে নামিয়ে রেখে কবরটা খুঁড়তে শুরু করলাম। বেশ কিছুক্ষণ খোঁড়ার পর পবনের মৃতদেহ বেরিয়ে এলো। আমি নড়ে চড়ে বসলাম। এ কী করে সম্ভব? আমার নিজের চোখের সামনে, আমার নিজের চোখের প্রতি বিশ্বাস হলো না। ব্যাগ থেকে জলের বোতল বার করে কয়েকবার চোখে মুখে জল নিয়ে আবার দেখলাম, না, আমি ভুল দেখছি না। প্রকৃতির নিয়মে দেহটা এতদিনে মাটিতে মিশে যাবার কথা, শুধু হাড় গড় ছাড়া আর কিছু থাকার কথা নয়। কিন্তু কবরে পবনের মৃতদেহ আজও অক্ষত। দেখে মনে হলো যেন মৃত্যু কিছুক্ষণ আগেই হয়েছে। বেশি কিছু না ভেবে রূপোর ছুরিটা মাটি থেকে উঠিয়ে নিলাম। রূপোর অস্ত্র ছাড়া পিশাচে স্পষ্ট করা যায় না। ছুরিটা দু হাত দিয়ে শক্ত করে মৃতদেহের বুকে শরীরে সমস্ত শক্তি দিয়ে বসিয়ে দিলাম, ঠিক যেখানে হৃৎপিণ্ড থাকে। 40 বছর আগের মৃতদেহ থেকে গল গল করে তাজা রক্ত বেরিয়ে গেল। আমি হাতে শক্তি সঞ্চয় করে কবরে মাটি ফেলতে শুরু করলাম। তারপর ক্লান্তিতে জ্ঞান হারিয়ে কবরের পাশেই পড়ে গেলাম। চোখ খুলে দেখি আমি বিছানাতে শুয়ে, আর আমাকে ঘিরে আছে গ্রামের লোক। সবার চোখে মুখে সহস্র প্রশ্ন ও কৌতূহল। কিন্তু আমার চোখ শুধু খুঁজছে পানবরবাবু ও তার মেয়েকে। পানবরবাবুকে সামনে দেখতে পেয়ে নিশ্চিত হলাম, কিন্তু তার মেয়ে কোথায়? শরীরটা অপরাধগ্রস্ত হয়ে গেল। তবে তবে কি কাল রাতে পিশাচের রক্ত পিপাসায় বলি হয়েছে? আমি কোনো রকমের বিছানা থেকে উঠে পানবরবাবুর হাত ধরে জিজ্ঞেস করলাম, আপনার মেয়ে কোথায়? পানবরবাবুর সাথে চোখ আমি আর মেলাতে পারলাম না। পানবরবাবু বলল, মন্দির একটু বাজারে গেছে দুপুরে খাবার জোগাড় করতে। আমার মনে হলো আমি হারিয়ে যাওয়া 7 রাজার ধন ফিরে পেলাম। আমার চোখের কোণে জল জমে গেছে। যাক, যে অপরাধবোধটা আমায় তাড়া করছিল তার থেকে মুক্তি পেলাম। কি হয়েছিল তা বলিনি, শুধু বলেছিলাম খুব ভোরে ঘুরতে গিয়েছিলাম, কোনো কারণে মাথা ঘুরে পড়ে জ্ঞান হারায়। পানবরবাবুর কাছে জানতে পারি আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে গ্রামের কিছু রাখাল। সবাই হয়তো ভেবেছিল আমি অন্যদের মতো পিশাচের কবলে পড়ে প্রাণ হারিয়েছি। আমি অক্ষত আছি, শুধু পড়ে যাওয়াতে ডান হাতে একটু চোট লেগেছে। ক্ষতি বলতে আমার ক্যামেরাটা ভেঙে গেছে, যদিও কাল রাতে একটাও ছবি তোলা হয়নি। ক্যামেরার কথা আমার মাথায়ই ছিল না। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভুলে গিয়েছিলাম। আগের রাতের পুরো ঘটনা আমি পানবরবাবুকে জানাই।
এবং অনুরোধ করি যে একথা শুধু আমাদের দুজনের মধ্যেই যেন থাকে, তিন কান যেন না হয়। অন্য কেউ জানলে হয়তো রূপোর ছুরির লোভে কিংবা কৌতূহল বশত যদি কবর খুঁড়ে পবনের বুক থেকে রূপোর ছুরিটা বার করে নেয়, তবে পরিণতি কি হবে তা সত্যি বলতে কি আমার জানা নেই। হয়তো পিশাচটা আবার জেগে উঠবে। পিশাচকে সম্পূর্ণভাবে শেষ করার বিধি আমার জানা নেই। এদের এমনি মৃত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। যার শরীরে প্রাণ নেই তার প্রাণ কিভাবে নেওয়া যাবে? তবে যতদিন রূপোর ছুরিটা মৃত শরীরে থাকবে, ততদিনে পিশাচটা কবরের বাইরে বেরোতে পারবে না। ছুরিটা শরীর থেকে আলাদা হতেই আবার গ্রাম হয়ে উঠবে মৃত্যু উপত্যকা। সে রাতে আমি ঘুমোতে পারিনি। পুরো রাত মনে একটাই প্রশ্ন তাড়া করছিল, যে বাড়ির দরজা খোলা অবস্থায় থাকা সত্ত্বেও পিশাচের হাত থেকে পানওয়ারবাবুর পরিবারের শেষ রক্ষা হলো কিভাবে। ভাবছিলাম পানওয়ারবাবুকে জিজ্ঞাসা করব, কিন্তু সাহস হয়ে ওঠেনি। কারণ সেদিন যদি কিছু অঘটন ঘটতো, তবে তার জন্য একমাত্র দায়ী থাকতাম আমি। পানওয়ারবাবুর অনুরোধে আমি আরও দিন 7 তার আতিথ্য গ্রহণ করেছিলাম। এই 7 দিন সব আবার স্বাভাবিক। আর কোনো প্রাণ অসময়ে ঝরে যায়নি। হয়তো চিরতরে গ্রামটা পিশাচের হাত থেকে মুক্ত হলো। গ্রামের মানুষ ধীরে ধীরে পিশাচের ভয় থেকে মুক্ত হয়ে যাবে। পানওয়ারবাবুকে বিদায় জানিয়ে আমি কলকাতা ফিরে আসি। কাজে যোগদান করি, অসফলতা নিয়ে। গল্পটা কাগজে ছাপা হয়নি, কারণ কিছু গল্প শুধু গল্প থাকাই ভালো। যদিও একবিংশ শতাব্দীতে এ গল্পের সত্যতা কতজন বিশ্বাস করবে তা বলা মুশকিল। বিশ্বাস অবিশ্বাস সেটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম। এখন বলো গল্পটা কেমন লাগলো। গল্পটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না। আর এখনো যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, তবে এখনই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে আমাদের দেওয়া সমস্ত আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এখনকার মতো আমরা টাটা, ফিরে আসবো আরো একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, সাহিত্যে থাকো।